পলাশবাড়ির গাইবান্ধার পলাশবাড়িতে যে মন্দিরটা বানাচ্ছে, আমি গোবিন্দ দাদাকে এবং মেজর আক্তারকে সরাসরি বলেছি, পুরা গাইবান্ধা ডিস্ট্রিক্টে ওই মূর্তিটা বানানোর জন্য যে 40 কোটি টাকার দরকার ছিল, ওই টাকাটা দেওয়ার ক্ষমতা গাইবান্ধায় হিন্দুদের নাই। তাহলে টাকাটা আসলো কোথা থেকে? দ্যাটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। ওখানে লোকজনরা খোঁচাখুচি করেছে। যে ফাইন্যান্স করার কথা বলেছে তাকে যদি সারা দিন লেক্সাটিক বাথরুমে ঢুকায়, সে 50 লাখ থেকে 1 কোটি টাকার সংকুলন সে করতে পারবে না। তাহলে সে 40 কোটি দেয় কোথার থেকে? তাকে অন্য কেউ দিচ্ছে। এই অন্য কেউটা কে? চৈতালি রাস্তায় গলাবাজি করে কয় ফিট মন্দির বানাবো। চৈতালি, আপনি যদি ওখানে 100 ফিট মন্দির বানান আপনার টাকায়, আপনার বাপ দাদার টাকায়, আপনার সম্প্রদায়ের টাকায়, আপনাকে কেউ না করবে না। কিন্তু আপনার মতো একজন অদূরদর্শী অপরিপক্ক পেহায় এক মহিলা বলবে যে আমি এখন বলবে যে আমি মন্দির বানানোর টাকা যেখান থেকে আনি তাতে আপনার কি? না, আমার সমস্যা আছে, আমার দেশের সংবিধানের সমস্যা আছে, আমার দেশের আইনের সমস্যা আছে। প্রশ্ন একটা, আমরা কি ওই পর্যায়ে দাঁড়াই আছি যে হিন্দু ভাই বোনদেরকে আমাদের আলাদা প্রদেশ কইরা তারপরে রক্ষা করতে হবে? মানে গোবিন্দ দাদা, আপনি কি আসলে তাই মনে করেন বাংলাদেশে? আপনি কি মনে করেন আমাদের এই যে হাইকোর্টে যতগুলো আইন কর্মকর্তা নিয়োগ করেছে কোনো হিন্দু নিয়োগ দেয় নাই? আমাদের পার্লামেন্টে কোনো হিন্দু নাই। আমাদের এই যে মানে যত বাজেট হয় সে বাজেটে এবার চাকরিতে দেখবেন যে সংখ্যানুপাতে যদি হিন্দু 8% হয়, চাকরিতে হবে 2% কিংবা 1%। তাহলে এই যে পার্সেন্টেজে আপনারা আগের থেকে সেই স্বাধীনতার পরের থেকেই আমাদেরকে কোন ঠোসা করে রাখতেছেন। আপনি এখানে হিন্দু ছিল 33%, এখন নিয়ে আসছেন 8%-এ ঠেলে নিয়ে আসছেন। আপনি আমার সম্পত্তি এনিমি প্রপার্টি করে দখল করে নিয়ে নিচ্ছেন। আমার একটা মন্দির তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনার গাত্রদাহ। আমি যদি কথা বলি সারাক্ষণ আপনি জুতা পিটা করতেছেন রামের নামে, সেটা নিয়ে আপনি মামলা হবে না। কিন্তু একজন হিন্দু যদি তার পাল্টা কথা বলে আপনি সঙ্গে সঙ্গে জেলে ঢুকাই দিচ্ছেন। তো আপনাদের হিন্দুদের জন্য কোন সুবিধাজনক অবস্থা আছে যে এখানে বসবাস করার মতো তার স্বাধীন ধর্ম নিয়ে স্বাধীনভাবে চিন্তা নিয়ে? মানে বলেন তো আপনি, এমনকি একটা পূজা করতে গেলে পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে পাহারা দিয়ে পূজা করা লাগে, না হলে পরে যে কোনো মতো ভেঙে দেয়। সে পূজার আগের থেকে ভাঙা শুরু হয়, পূজার থেকে ভাঙা। এমন কোন দিন আছে যেদিন বাংলাদেশের কোনো না কোনো জায়গায় একটা প্রতিমা ভাঙচুর হয় নাই, কিংবা একটা জমি দখল হয় নাই, কিংবা মন্দির দখল হয় নাই? গত এই বিএনপি ক্ষমতায় আসার পরে 81 জন হিন্দু মৃত্যুবরণ করেছে, কোথাও খুন, কোথাও সন্দেহজনক মৃত্যু। এই সমস্ত ঘটনা যেটা কেন, এটা তো আমরা কামনা করি না। প্রত্যেকটা দিন কেন এই জিনিসগুলো হচ্ছে? মানুষের ক্ষোভ তো এমন একটা পজিশনে যায়। আজকে আখতারুজ্জামান ভাই ভারতের কথা বলছে। ভারতে এখনো পর্যন্ত 5 জন রাষ্ট্রপতি হয়েছে মুসলিম, উপরাষ্ট্রপতি হয়েছে মুসলিম, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে, মুক্তার আব্বাস নকভি সেদিনও পর্যন্ত হয়েছিল, আপনার সংখ্যালঘু কমিশন আছে। এই যে এবার যে বিজেপি ক্ষমতায় আসছে এরপরেও তো পশ্চিমবাংলায় 40 জন মুসলিম এমএলএ সেই তৃণমূল তাদেরকে পাশ করায় নিয়ে আসছে। সারা ভারতবর্ষে 237 জন এমএলএ আছে মানে তাদের পক্ষে কথা বলার জন্য। তাহলে হিন্দুদের জন্য বাংলাদেশে কেন এদেরকে লাথি দিয়ে সবসময় দূরে রাখা? যে কারণে এই ক্ষোভের থেকে তার এখানে বলা, আপনি আলাদা প্রদেশ হইলেই তো আর আমি চলে যাবো না ওই আলাদা প্রদেশে। আমার যদি বলে যে আপনার খুলনা একটা আলাদা প্রদেশ হবে, তো রংপুরের মানুষকে খুলনা আসবে? কিংবা চট্টগ্রামের লোক খুলনায় যাবে? কোনোদিনও যাবে না। কিংবা যদি বলে যে সেই রংপুর একটা আলাদা প্রদেশ হবে, আমার বাড়ি রাজবাড়ি, আমি চলে যাবো ওখানে? এইটা হচ্ছে তার বলার কথা বলা। এটা হচ্ছে একটা অবাস্তব দাবি এবং এটা হবেও না। কিন্তু প্রদেশ, এটা এরশাদ সাহেব 8টা প্রদেশ করতে চাইছে। এইবার জনপ্রশাসন সংস্কার যে কমিশন হয়েছে সেখানে 4টা প্রদেশ করতে চাইছে। প্রদেশ তো বাংলাদেশে আপনি যে দেশে থাকেন সে দেশেও প্রদেশ আছে, ভারতে প্রদেশ আছে, নেপালে প্রদেশ আছে, আফগানিস্তানের প্রদেশ আছে, পাকিস্তানের প্রদেশ আছে। প্রদেশ নাই কোন দেশে? আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, অবশ্যই চৈতালি একটা প্রদেশ করতে পারবে না, কিন্তু এই চৈতালি যে প্রদেশটা করতে চাচ্ছে, তাইলে আপনি কি মনে করেন কিনা বাংলাদেশের স্ট্রাকচারে আপনি মনে করেন একটা হিন্দু প্রদেশ হওয়া দরকার? হিন্দু প্রদেশ কেমনে হবে? আমি তো প্রথমে বললাম যে বাংলাদেশের কোনো হিন্দু ওখানে যাবে না, কিন্তু প্রদেশ হওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ আছে। এর সাথে মানে 8টা করেই ফেলছিল। প্রদেশ করতে বাধা কোথায়? প্রদেশ করবে তো সরকার। আপনার তো সুপারিশ আছে। তো এই যে সরকারের সংস্কার করছিল, সংস্কারের মধ্যে প্রদেশ আছে। এরশাদের 8 প্রদেশ কি ধর্মের ভিত্তিতে? আমরা ধর্মের ভিত্তিতে আপনি তো করা যাচ্ছে না। ধর্মের ভিত্তিতে কেমনে করবেন? কে যাবে ওইখানে? চৈতালি তো এটাই চাচ্ছে, চৈতালি তো তাই করছে।
আমাদের বাংলাদেশের হুজুররা দিল্লি চায়, মানে কি বলে ইসলামের ঝান্ডা উড়াইতে চায়, চাইলেই পারা যায়। তাহলে চৈতালি যেটা বলছো এটা কি ওই আমাদের কাঠমোল্লারা যেটা করে চৈতালিও কি তাই করতেছে? মিলিয়ালি তাই হয়। ওকে, প্রত্যেকদিন সেটাই বলতেছে। ওকে মেজর আক্তার, দাদা দেখছেন কত চমৎকার একটা কনক্লুশনে আসছে। আমাদের ওই কাঠমোল্লা বান্দরেরা কয় দিল্লিতে যাইয়া ফ্ল্যাগ উড়াইবো, এটাও যেমন সম্ভব না, ওইটা যেমন সম্ভব না, তাহলে চৈতালি যেটা করছে সেও একটা ফ্ল্যাগ উড়াইলো। আমি গোবিন্দ দাদার সাথে একমত। আপনি কি তাই মনে করেন মেজর আক্তার? দেখেন বিষয়গুলো কেমনে ঘটে, আপনি তো পুরো সেন্টেন্সটা শেষ করতে দেন। দেখেন ভারতের হরিয়ানার হিন্দু শিখেরা একটা বিশাল আন্দোলন গড়ে তুললো কৃষকদের জন্য, এগেনস্ট কর্পোরেট কালচার, এগেনস্ট কর্পোরেট এগ্রিকালচার এগেনস্টে। সেই পুরো আন্দোলনটা ব্যস্ত হয়ে চলে গেল যখন একজন শিখ গিয়া লাল কেল্লার উপরে ওই শিখ পতাকা উড়াই দিল। তারপরে সেখান থেকে কিন্তু আন্দোলন ধ্বংস হয়ে গেল, পুরা এদের শিখদের আন্দোলন ধ্বংস হয়ে গেল। আজকে কিন্তু চৈতালি বলেন আর আমাদের কাঠমোল্লাতে কথা বলেন, তারাই কিন্তু আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। চৈতালি ইজ সাকসেসফুল। যেই গোবিন্দ দাদা আছে যে জায়গায় গিয়েছে, চৈতালি তার চরের উপরে উঠে গেছে। চৈতালি হ্যাজ বিকাম এ হিন্দু লিডার নাও, এ সিম্বলিক লিডার। চৈতালি হ্যাজ বিকাম লাইক আওয়ার, এই যে আমাদের বৈষ্ণব ছাত্র আন্দোলন নেতাগুলো আছে না, তাদের মতো হয়ে গেছে, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। তো চৈতালি তো এখন ডিক্টেট করতেছে, চৈতালির পক্ষে এখন ভারত বাহিনী চলে আসবে। গোবিন্দ বাবু তো পরিষ্কার বলছে আমরা হিন্দুদের প্রদেশ চাই না, উনি পরিষ্কার বলছে হিন্দুদের প্রদেশে এক হিন্দু আরেক হিন্দু যাবে কোথায়? চিটাগাঙ্গে হিন্দুরা কি যাবে নাকি? ওই যদি নর্থ বেঙ্গলে বা বগুড়াতে কোথাও হিন্দু অঞ্চল হয় যাবে না, প্রশ্ন ওঠে না। কাজে এখানে এটা তুলে বাংলাদেশে একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করছে, যেটা গোবিন্দ বাবু বলেছেন যে মোল্লারা যদি দিল্লিতে গিয়া যদি লাল পতাকা উড়ে ফেলতে পারে, ঝান্ডা উড়াতে পারে, যদি বলা অন্যায় না হয়, তাহলে চৈতালি কথাটা অন্যায় হয় নাই। আবার সে বলতে চৈতালি কথাটা অন্যায় হয়েছে, আমি 100বার স্বীকার করি, উনি বলেছে গোবিন্দ ঠিক হয়েছে, তাহলে কাঠমোল্লাতে কথাটা। মেজর আক্তার আপনার এই কথার জবাবে আমি একটা কথা বলি। বাংলাদেশের কাঠমোল্লারা বলছে দিল্লিতে গিয়ে তারা পতাকা উড়াবে, তারা কিন্তু দিল্লির আইন ভঙ্গ করে না এবং তারা বাংলাদেশের আইনও ভঙ্গ করে নাই। কিন্তু চৈতালি কেমনে আইন ভঙ্গ করেছে? বাংলাদেশের আইন ভঙ্গ করেছে? পরিষ্কার লেখা আছে তুমি অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে বিশুদ্ধ করতে পারবে না। কোথায় আইনের কত ধারা ভাই? আইনের কত ধারায়? কত ধারা তো আমি আইন ব্যবসা করি না। এখনই বলেছি। ওকে, আপনি ওটা বের করেন, আমি গোবিন্দ দাদার সাথে কথা বলি। দাদা আপনি কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন, আমি আপনার একটা বক্তব্যকে টানি। ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খিলজি, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ বিন কাসিম, এই যে লুটেরারা যারা ভারতে এসে ডাকাতি করছে, লুট করছে, এইটা পড়ে এরা এইটাকে লুটটাকে জয় উপাধি দিতেছে, বলে বাংলা বিজয়, ভারত বিজয়। এরা মনে করে যে এই বাংলাদেশটাকে লুটপাট করা মানে হচ্ছে একটা বিজয়। ছোটবেলা থেকে এইগুলো করে আসছে, ওনাদের মাথার মধ্যে এইগুলো ঘুরঘুর করে। ওকে দাদা, আপনি যে কথাটা বলছেন, আপনি এই কথাটা কি কোন প্রেক্ষাপটে বলছেন, কতটা লজিক্যাল আপনি যেটা বলছেন? আপনি যদি আমার একটু বুঝে এখন আমি আপনার সাথে একমত হবো, আমাকে এটা নিয়ে একটু বলুন। সুলতান মাহমুদ জেগে উনি শুধুমাত্র সোমনাথ মন্দির লুট করে 2000 মন মানে সোনা, 200 মন মানে 2000 মন সোনা, 50 মন মণিমুক্তা ওনারা লুট করে নিয়ে ইতিহাসের বইয়ের মধ্যে আছে। এবং তাদের প্রথম কাজই ছিল বছরে একবার করে এসে ভারতে বিভিন্ন মঠ মন্দিরে লুট করা, রাজকোষ থেকে লুট করে নিয়ে গজনিতে নিয়ে চলে যাওয়া। এটা তো আমরা ইতিহাসই পড়েছি, এটার মধ্যে তো নতুন কিছু নাই। আপনি যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কথায়, লক্ষণ সেন বসে আছে, খাওয়া দাওয়া করছে, সেই অবস্থায় তার বাড়ি আক্রমণ করে তার বাড়ি দখল করা। ধরেন আপনি আপনার বাড়িতে খাওয়া দাওয়া করছেন, সেই মুহূর্তে যদি আমি আক্রমণ করি, আপনার বাড়ি থেকে তাড়াই দিয়ে ওই বাড়িটা দখল করি, তো সেটা কি জয় হবে না আপনাকে করা হবে? এই আইন এখনো যদি আমি কোনো বাড়িতে যাই, আমার ক্ষমতা আছে যে লুট করে নিয়ে আসি, সেটা কি ডাকাতি হবে না মানে জয় হবে? কোনটা হবে? আপনার কাছেই প্রশ্ন করি। ওকে দাদা, এটা আপনার সাথে আমি একটা একেবারে অদ্ভুত ভাবে একটু শেয়ার করি। আপনি কি জানেন ব্রিটিশরা যখন আমেরিকায় 1700 সালে এসছে,
এবং তারা যখন নিউ মেক্সিকো, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া বিভিন্ন জায়গায় গেছে, ওখানে কারা ছিল জানেন? নেটিভ আমেরিকানরা, নেটিভ আমেরিকান। তাদের কাছে গিয়ে বলছে তোমরা বাড়ির থেকে সরো। তখন বলছে এটা আমাদের বাড়ি। বলছে না, তোমাদের বাড়ি না, তুমি তোমাদের বাড়ি থেকে সরো, তোমাদেরকে অন্য জায়গায় আমরা বাড়ি কইরা দিতেছি। তখন সাদারা, আয়ারল্যান্ডের থেকে আসা সাদারা বলছে তোমাদের জন্য আলাদা বাড়ি করব, আর নেটিভ আমেরিকানরা বলছে না, এটা আমাদের বাড়ি, আমরা এখানে থাকবো। নেটিভ আমেরিকানদেরকে চ্যাং দোলা কইরা পেনসিলভানিয়া থেকে ডেজার্টের মধ্যে নিয়ে ফালায় রাখাইছে, এখানে বিল্ডিং করছে, যেটা এখন এম্পায়ার স্টেট বিল্ডিং। এখন এখন আমরা কি বলবো, আমেরিকা কি বলবে যে ওই নেটিভ আমেরিকানরা এসে এম্পায়ার স্টেট বিল্ডিং দখল করে যেটা করছে এটা ডাকাতি? আপনি যেটা বলছেন আমি পুরোপুরি আপনার সাথে একমত, কিন্তু আমাদের সিভিলাইজেশন যদি আপনি ঘাটতে যান, তাহলে পৃথিবীর টেরিটোরিয়াল গেইনের ক্ষেত্রে তারা কোন জায়গায় কি করছে এটারে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে আমাদের ইন্ডিয়া তো তার বাইরে না। আপনি যে বখতিয়ার খলজির কথা বলছেন সত্য কথা, তারপরে ঘড়ির কথা বলছেন সত্য কথা, সুলতান মাহমুদ যে আইসা সোমনাথ মন্দির থেকে 17 বার ডাকাতি করছে, একটু ডাকাতের মতো, এটা সত্য কথা, একটা কথা না। কিন্তু আমরা কি পৃথিবীর এই সভ্যতা তথাকথিত সভ্যতার বাইরে কিনা? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে কেউ এটা করে নাই? আপনি হিন্দুরা কোথায় লুট করেছে দেখেন, যে কোনো হিন্দু যে অন্য জায়গায় লুটপাট করেছে, আপনি ইতিহাস বার করেন। আচ্ছা, আপনার আমি বাইর করি, ভারত সিকিমে গিয়া লুট করছে। কোথায়? সিকিম। না এটা তো আধুনিক ভারত, আমরা বলছি হিন্দুরা জাতিগত ভাবে অন্য কোন জায়গায় লুট করেছে, কোন বাড়ি দখল করেছে, কোন রাজ্য দখল করেছে, লুটপাট করে এনেছে, সেটা দেখেন। একটু শেষ। উত্তরপ্রদেশে প্রতিদিন মুসলমানদের মন্দির মসজিদ ভাঙ্গা হচ্ছে, জমি জমা দখল করা হচ্ছে প্রতিদিন। আর আপনি যদি ভাই দাদা একটা কথা আপনি মনে রেখেন, আমি নিজেকে মুসলমান দাবি করতে পারি, কিন্তু দাবি করে আমি এইটা বলতে পারবো না পৃথিবীর মুসলমানরা ধোয়া তুলসী পাতা। আমি যদি এই দাবি করি তাহলে আমি গাধা। কারণ আমি যেই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তেই কোন মুসলমান কোন জায়গায় ধর্ষণ করতেছে, সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে আমি আর আপনি কথা বলতেছি, কোন মুসলমান হয়তো কোন জায়গায় ডাকাতি করতেছে, আমি ওই মুসলমানের পক্ষ নেব না। আমি বলবো না যে মুসলমানরা করে না, এটা করে। আপনি যে কথাটা বলছেন দাদা, আপনাকে আমি গত 20 বছর আমি আপনারে ফলো করি, যেটা আপনি জানেনও না। আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি অনেক ভালো কথা বলেন, আপনি যে কোনো একটা সমাজকে ইউনিফাইড করার জন্য যে যোগ্যতা দরকার, ওই যোগ্যতার অনেক বেশি আপনার আছে। তার একটা কথা আজকে বলি আপনারে দাদা, আজকের মেজর আখতারুজ্জামান বলছে চৈতালি ওই যে বাঁশের কঞ্চি, বাঁশের চাইতে বড় হয়ে গেছে। চৈতালি জীবনে কঞ্চি হবে না ধৈর্য হবে আমি জানি না, কিন্তু চৈতালির যোগ্যতা হবে না অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক হওয়া, ওটা জীবনেও হবে না। গোবিন্দচন্দ্র প্রামাণিক বিকাম অ্যান আইকন অফ দ্য সোসাইটি, ওই চৈতালি হবে না, ওটা গোবিন্দচন্দ্র প্রামাণিক। এখন কথাটা হইতেছে মেজর আক্তার ভালো মুসলমান, সে কোন জায়গায় ক্যাচাল চায় না, কিন্তু আমি যেটা হারামজাদা মুসলমান আর এক জায়গায় ধর্ষণ করি, মেজর কেমনে গ্যারান্টি দিবে যে একজন মুসলমান ভালো না খারাপ? এটা তো আপনি পারবেন না। আপনি যে কষ্টটার কথা বলছেন, আমি এই কষ্টটার সাথে একমত। আমি আমেরিকায় আসছি দাদা, আমি চাকরি খুঁজতেছি, আমেরিকার বিখ্যাত একটা প্রতিষ্ঠান মেসিস। দাদা আমার চাকরি আমেরিকার প্রথম চাকরি, আই বিকাম ডাইরেক্টর অফ অপারেশন। প্রথম দিন আমারে বলতে হয়েছে, ইউ ইন্ডিয়ান মাদারফাকার, হাউ দ্য ফাক ইউ গট দ্যাট পজিশন ফর। আপনি চিন্তা করছেন আমি কোন সমাজে? আজকের কথা বলছি দাদা, গতকালকের না। আমারে বলে তুমি ইন্ডিয়ান মাদারফাকার, এই পজিশন পাইলা কেমনে? রেসিজম বুঝেন, অত্যাচার বুঝেন? আমরা তো বুঝি রে ভাই, প্রতিদিন ফেস করি, প্রতিদিন। তারপর যুদ্ধ করে কি করি দাদা, ওইখানে দাঁড়ায় থাকি। কেন জানেন?
চেষ্টা করি আইন দিয়া আমার অধিকার আমি আদায় করব। ওকে মেজর আক্তার, আপনি কি পাইছেন? কোথায় আছে? আপনি পান নাই। এটা আমার সংবিধান লেখা আছে যে আমরা এরকম ওকে, কোনো কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় আমি বলি, বাংলাদেশের কনস্টিটিউশনে এমন কোনো কথা লেখা নাই যে তার ফ্রিডম অফ স্পিচ প্র্যাকটিস করতে গিয়ে সে বলতে পারবে না আমেরিকান বুর্জুয়া বন্ধ করো। এটা বেআইনি না বাংলাদেশে। আমেরিকান বুর্জুয়া বন্ধ করে এক জিনিস, আর আমেরিকা দখল করবে এক জিনিস। আচ্ছা বলতে পারি আক্তার ভাই বন্ধ করে বলতে পারি, আক্তার ভাই আমি ওয়াশিংটন দখল করবো এটা বলতে পারি না। ওকে আক্তার ভাই, আপনাকে একটা কথা আমি আপনাকে বলি, আজকের আমি প্রশ্নটা শেষ করার পরে আপনাকে আমি 3-4টা লিঙ্ক পাঠাবো। আধুনিক সমাজবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার বলছে ভাই 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 ইগনোর করবেন না, সিবিআই ইগনোর করবেন না। জেমস উইলফোর্ড গার্নার বলছে রাষ্ট্রের অধিকার আছে টেরিটোরিয়াল গেইনের। তাহলে ইন্ডিয়া করবে, ইন্ডিয়া আমার টেরিটোরিয়াল গেইন করবে। আমার বড় ভাই আমি গোবিন্দ কথা বলছি। গোবিন্দ উনি যেটা বলেছেন, আমি প্রাউড অফ ইট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আমি গর্ববোধ করি যে যেহেতু আমি মুসলমান, আমি গর্ববোধ করি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বক্তকে যে লক্ষণ সেনকে পরাজিত করতে পারছে। কিন্তু কাউন্টারটা আজকে তো আমার নাই। আজকে গোবিন্দলাল আমাকে বলবে 6 তোকে বাইরে থেকে বাইরে করে আমি প্রতিশোধ দিব তোর এই লক্ষণ সেনে যেটা করেছিস। আপনার কথাটা আর গোবিন্দ দাদার কথা আর আমার কথা এক কথায় না। আমি আর গোবিন্দ দাদা এক কথা বলছি, আপনার কথাটা অন্য কথা। আমি আপনার বুঝাই বলি, আপনি বুঝবেন। বাংলাদেশের প্রত্যেকটা স্টেটের ক্রিয়েশন থেকে তাদের টেরিটোরিয়াল গেইনের আকাঙ্ক্ষা এটা বেআইনি না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে। ইন্ডিয়া যদি ভারত বাংলাদেশ দখল করে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা অ্যালাউ করে। বাংলাদেশের কনস্টিটিউশনের যদি যারা বাংলাদেশের কনস্টিটিউশনের রক্ষক তাদের ক্ষমতা থাকলে তারা তাদের দেশ রক্ষা করবে। কিন্তু ভারতের জন্য বাংলাদেশ দখল বেআইনি না। এটা আপনারা আরেকটা কথা বলি, ইউএন চার্টারে কয়েকটা পয়েন্ট আছে। আজকের আপনি রিসার্চ করে দেখেন, আপনি পরে বলবেন যে জেকব আমি এটা তো জানতাম না, আমি পড়ি নাই। আমি দেখে আমি অবাক হয়েছি। তো এখন কথা হইতেছে, বাংলাদেশের যে কাঠমোয়ারা বলছে আমি ভারতে ঝান্ডা উড়াবো, তারা বাংলাদেশের আইন ভাঙ্গে নাই। কিন্তু ইন্টারন্যাশনাল নর্মে তাদের এই দাবিটা পাগলের প্রলাপ। এটা পাগলের প্রলাপ। ওইটাই বলছি, তারই বক্তব্যে আমার নিরাপত্তা নষ্ট হচ্ছে, তারই বক্তব্যে আমার রাষ্ট্র এখনো নষ্ট হবে। তার এই বক্তব্যে আজকে আমি গোবিন্দর কাছে আজকে আমার কথা শুনতে হচ্ছে, এই সুযোগটা দিয়েছেন। এখন আমি দাদা আপনার কাছে আসি, আমরা কথাটাকে আমি আপনাকে যে কথাটা বলছি, আপনি আর আমরা যদি বলি যে পৃথিবীতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এবং সুলতান মাহমুদ ভারত থেকে এই জিনিসপত্র নিছে, দাদা আপনি কি জানেন ইন্ডিয়ান সম্পদ এই মুহূর্তে মানে ভারতের ইতিহাসে আপনি গত 200, 300, 500 বছরে যত মুসলমান বিজেতা আসছে বা বিদেশিরা আসছে তারা সবচেয়ে বেশি লুট করছে। আপনি কি এটা জানেন গোবিন্দ দাদা? মানে বিষয়টা বুঝে নেই। ভারতের সম্পদ এরা বেশি লুট করছে। মুসলমানরাও ভারতে আইসা ডাকাতি করছে, জিনিসপত্র লুণ্ঠন করছে, ঘর দুয়ার চুরি করছে, সত্য কথা, আমি আপনার সাথে দ্বিমত না, একমত। কিন্তু ভারতের সম্পদ তারা সবচাইতে বেশি লুট করছে। ইংরেজরাও করেছে, মুসলিমরাও করেছে, দুই পক্ষই করেছে। আমি বলছি কারা বেশি করছে, কারা বেশি করছে ওই তুলনা আমার হিসাব নাই, মানে আমরা ওইভাবে হিসাব করি নাই। আমার দাদা আমার কাছে আছে,
আমার এই কথাগুলো আপনি মিলিয়ন ডলার বাজি ধরবেন লোকজনের কাছে। মুসলমানরা যদি 2 টাকা ডাকাতি করে, ব্রিটিশরা ডাকাতি করছে 2000 টাকা। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকেন, আপনার মনে হইব ব্রিটিশ দেখলে ওদের গোলা কাটেন প্রত্যেকদিন, তাইলে সুপ্তা আমাকে মনে হইব সে আপনার দোস্ত। পরিস্থিতিটা এই দাদা, এটা বাস্তবতা। ওকে, মেজর আক্তার, আমি যা বলছি আমার কথাটার উপরে আপনি যদি একমত হন বলতে পারেন, এটার উপরে আপনি কি কিছু বলবেন? আমার আজকের স্ট্যান্ড থেকে আমি গোবিন্দবাবু যেটা বলেছেন সেটা আমি আমার স্ট্যান্ড থেকে, যেহেতু আমার পূর্বপুরুষ আমি স্বীকার করি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, আমি যখন স্বীকার করি আমার উত্তর পুরুষ এই কি বলে সুলতান মাহমুদ বা গৌরী বা টার্কিশ, আমি গর্ববোধ করি যে আমার বাড়ি আমি দখল করেছি, এবং আমি মনে করি আমার রাষ্ট্রকে আমি প্রোটেকশন দিব। কিন্তু আমার এই গর্বের সঙ্গে সঙ্গে তো আমি রিস্ক নিচ্ছি, একটা ঝুঁকি নিচ্ছি। একটা সেম ইকুয়েশনে যদি আরেকজন দখল করে বলে যে তোর দাদা দখল করছিল, তা আমি কেন দখল করতে পারবো না? একমত, একমত, আমি দ্বিমত পোষণ করি না। এই আজকের আধুনিক বিশ্বে এই বিষয়টা আমি আনতে চাই না। আজকে আপনার কি মনে হয় মেজর আক্তার, আপনার কি মনে হয় যে এই যে রংপুরে তারা একটা মূর্তি বানাবে, এখন এই মূর্তি বানাতে গিয়ে হিন্দুরা কেন ভুল করতেছে, মানে মুসলমানদের এই কথাটা কেন মনে হয়? আমি যদি আপনাকে এমনি জিজ্ঞাসা করি, নাকি আপনি মেজর আক্তার আপনি মনে করেন ওখানে হিন্দুদের এই মূর্তিটা বানানোর অধিকার আছে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, হিন্দুরা কি আপনি মনে করেন তাদের এই অধিকার নাই একটা মন্দির বা একটা মূর্তি বানানোর? আমি এমনি সিম্পল ওয়েতে আপনারা যদি জিজ্ঞাসা করি। হিন্দুদের 100 বার অধিকার আছে মন্দির বানানোর, কিন্তু এখানে যে পলাশবাড়িতে যে মন্দিরটা বানানো হচ্ছে, যেটার সঙ্গে গোবিন্দ বাবু এক হবে না, কারণ ওখানে পলাশবাড়িতে কেন, আমি আগে একটা আলোচনার সময় বলেছি আপনাকে, এটাকে কেউ না কেউ পিছন থেকে উস্কানি দিচ্ছে বলে চৈতালি আজকে গোবিন্দ বাবুর চেয়ে বড় গলায় কথা বলতে পারে। বিকজ ছাগল তো নরে ফুটার জন্য। আমি এই জন্য আপনাকে আমি 2 মিনিট সময় চেয়েছিলাম একটা পটভূমিকা বলার জন্য, যদি পটভূমিকাটা বলতে দিতেন। আপনি বললেন আমার সময় নাই, আমার হাতে আর 8 মিনিট সময় আছে, আমরা কনক্লুড করব। আপনি আজকের বাস্তবতা বুঝতে পারতেন, আমি একটু বলি, একটু 1 মিনিট দেন। পৃথিবীর 3টা বড় সভ্যতা, যে সভ্যতার মধ্যে আমেরিকার নাম নাই, যে সভ্যতার মধ্যে রাশিয়ানদের নাম নাই, যে সভ্যতার মধ্যে ইউরোপের নাম নাই, এই 3টা সভ্যতা হয়েছে 2টা নদীর মাঝখানে। একটা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতা 3000 বছর আগে, 2 নদীর মাঝখানে, টাইগার এন্ড ইউফ্রেটিসের মাঝখানে। সবচেয়ে বড় সভ্যতার সৃষ্টি হয়েছে 5000 বছর আগে, চীনে হোয়াংহো এবং ইয়াংজি নদীর মাঝখানে। 2 নদীর মাঝখানে মানুষ নদী ভিত্তিক হয়েছে। আর তৃতীয় সভ্যতা জন্ম হয়েছে এই ইন্ডাসে, সিন্ধু এবং গঙ্গার মাঝখানে, এবং এই পপুলেশনটা আসছে পারস্য থেকে। আর্যরা যেখানে সৃষ্টি হয়েছে, ইরান থেকে আর্য সৃষ্টি হয়েছে, ইরান থেকে আর্য একটা অংশ চলে গেছে পশ্চিম দিকে, যেটা আজকের টার্কি, আজকের আপনার ইস্তাম্বুল, আজকের যে আপনি ওই যে রোমান, তারা গেছে অগ্নিবর্ষক হিসাবে ওখান থেকে গেছে পশ্চিম দিকে। আর একটি অংশ আসছে যারা আমাদের মতো গোচারণ করতো, ঘোড়ারা চলে গেছে ওইদিকে। আর এই সুলতান মাহমুদরা আসছে এইদিকে, শেরশাহ আসছে এদিকে, কারণ ভারত তখন একটা বর্ধিষ্ণু অঞ্চল, অত্যন্ত ধনী অঞ্চল, ফলে এখান থেকে লুটতে সুবিধা হয়েছে, শাসন করতে আসে নাই। আপনি চিন্তা করেন কতবার আসে। আবার চেঙ্গিস খান কি করছে? লুট, চায়নারা লুট করছে কাকে? ইরাককে, আমার বাগদাদকে, আরবকে, তাদের কাছে ওরা ছিল বেশি। এই 3টা সভ্যতার আজকে একটা এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আজকে নতুন সভ্যতা আমেরিকাতে শুরু হয়েছে, আধুনিক সভ্যতার। এখন আপনি ওই যে ওকে, এখন ভাই এখন আমরা ব্যাক করে যাই। হিন্দুদের এই মন্দির বানানোর অথবা মূর্তি বানানোর যেই কথাটা গোবিন্দ দাদা বলছে, চৈতালিরা বলছে যে ওনারা কত ফিট মূর্তি বানাবে আর কোথায় বানাবে, এটা তাদের ধর্মচর্চার অধিকার। আপনি কি মনে করেন এই কথাটা বলে তারা ভুল করছে? দেখেন, আমার পয়েন্ট অফ ভিউতে তারা আমার আল্লাহ শিরক করতেছে, আল্লাহ বিরুদ্ধে করতেছে।
আমি তার না, এটা না, তাহলে তো আপনারা তাদের দৃষ্টিভঙ্গিতে আমি আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইসলাম হিসাবে বাংলাদেশে আমি কোনো মূর্তি হতে দিব না, মূর্তি পূজা করতে দিব না, এটা আমার কনভিকশন, এটা আমার বিশ্বাস। কিন্তু এটা যে গোবিন্দর অধিকার করে না, আজকে মানবতার কথা আসছে, আমরা হিউম্যান রাইটের কথা বলেন, এই হিউম্যান রাইটটা আজ থেকে 200 বছর আগে ছিল না, হিউম্যান রাইটটা আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এই হিউম্যান রাইটের ওয়ার্ল্ডে আমার অধিকার বর্তায় না তাকে মন্দির বানানো বন্ধ করা, ইট ইজ হিজ রাইট। আচ্ছা ভাই, মুসলমানরা যখন পার্সিয়া দখল করছে ওখানে তো তারা তাদের দেবদেবীর মূর্তি ভাঙে নাই, তাদেরকে এস্টাবলিশ করাও বন্ধ করে নাই। এবং আন্দালুসিয়া যখন তারা গেছে মরিশা, ওখানে তো তাদেরকে খ্রিস্টানদের ধর্মচর্চা অথবা ক্যাথলিকদের বড় ওই যিশুর মূর্তি, মেরির মূর্তি বানাইতে নিষেধ করে নাই। তারা নিষেধ করেনি বলে তারা টিকে আছে, আর আমাদের এখানে করতে দিয়ে নেই বলে আমাদের সংঘাত হচ্ছে।